বাতিল হতে পারে বহু চাকরি, বহু চাকরি নয়, বহু হাজার চাকরি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার তেমন পথেই কিন্তু এগোচ্ছে বলেই চারিদিকে খবর। কারণ পশ্চিমবঙ্গ সরকারের অভিমত যে অতীতে বহু নয়, বহু হাজার চাকরি হয়েছে অবৈধভাবে, এবং সেই যে চাকরিগুলো সেগুলো কিন্তু বাতিলের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার, তেমনটাই কিন্তু খবর। তো এটা কোন ডিপার্টমেন্টে? না, কোনো একটি ডিপার্টমেন্টে নয়, সকল ডিপার্টমেন্ট মিলে বহু হাজার হাজার চাকরি কিন্তু বাতিল হবার পথে এগোচ্ছে। এবং তার মধ্যে সব থেকে এগিয়ে আছে বর্তমানে যে ডিপার্টমেন্ট, সেটি হলো প্রাইমারি স্কুল টিচার। টেট 2014 নামটি আপনাদের প্রত্যেকেরই পরিচিত। কারণ এই টেট 2014 এখান থেকে সব থেকে বেশি নিয়োগ হয়েছে এখন পর্যন্ত অন্যান্য যে কোনো টেটের মাধ্যমে বা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে পরীক্ষাগুলো তার মধ্যে। এই টেট 2014 থেকে একবার নয়, নিয়োগ হয়েছে বারংবার। প্রথম ধাপেই নিয়োগ হয়েছে প্রায় 43,000-এর কাছাকাছি। এরপরে বড় মাপের নিয়োগ হয়েছে আবারও 16,500। আর মাঝখানে যে কতবার কত রকমভাবে নিয়োগ হয়েছে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। অবশ্য মাঝের এই যে নিয়োগগুলো, সেগুলো আমাদের সবার সামনে যেগুলো নিয়োগ হয়েছে সেগুলো কিন্তু সবই কোর্টের অর্ডারের ভিত্তিতে। তবে অনেকেরই অভিমত এই টেট 2014 থেকে শুধুমাত্র সামনে থেকে নিয়োগ হয়নি, হয়েছে পেছন থেকেও, এবং সেই সংখ্যাটা কিন্তু প্রচুর। এবং সেই কারণেই এখান থেকে ন্যূনতম প্রায় 30,000 ক্যান্ডিডেট চাকরি হারাতে পারে যারা বর্তমানে চাকরিরত, এমনটাই কিন্তু অনেকের অভিমত। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে এই বিষয়টা যে 2015 সালের 31শে মার্চ সেই সময়কালের পরবর্তী সময়ে যারা নিয়োগটি পেয়েছে তাদের নিয়োগ পুরোপুরি অবৈধ। কেন? প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, তাই সেই সময়ে যারা নিয়োগটা পেয়েছেন এই প্যানেল এক্সপায়ার হওয়ার পরে তাদের নিয়োগটা অ্যাকচুয়ালি বৈধ নয়, তাই তাদের চাকরি অবশ্যই বাতিল যাওয়া উচিত। শুধু তাই নয়, টেট 2014 সেখানে যেমন ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেটরা ছিলেন, সাথে ছিলেন বিএড প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেটরাও, এছাড়াও ছিলেন প্রশিক্ষণহীন ক্যান্ডিডেট। তো সেখানে যারা চাকরিটা পেয়েছিল, দেখা গেছে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত ক্যান্ডিডেটও চাকরি পায়নি, অথচ প্রশিক্ষণহীন ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে, এমন দাবিও কিন্তু রয়েছে। শুধু তাই নয়, কাট অফ মামলা দেখা গেছে অনেক রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট নির্দিষ্ট একটা নম্বর পেয়ে চাকরি পায়নি, তার থেকে কম নম্বর পেয়ে একজন জেনারেল ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে, এটাও কিন্তু রয়েছে। শুধু তাই নয়, এই যে টেট 2014 থেকে নিয়োগ, তার তো একটা ইন্টারভিউ হয়েছে, সেই ইন্টারভিউতে এই বিষয়টাও রয়েছে যে সেখানে কোনো ডেমোই দিতে হয়নি টিচিংয়ের, শুধুমাত্র ডাইরেক্ট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, ব্যাস ছেড়ে দেওয়া হয়েছে। টিচিংয়ের কোনো ডেমোই দিতে বলা হয়নি সেখানে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট আমরা যাকে বলি সেটা হয়নি, এমনটাও অভিমত।
অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু ডাইরেক্ট এটাও বলছেন যে না, অ্যাপটিটিউড টেস্ট হয়নি। আবার অনেক চাকরি প্রার্থী এটাও দাবি করছে তাকে শুধুমাত্র নাম ঠিকানা জানতে চেয়েই ছেড়ে দেওয়া হয়েছে, না কোনো টিচিং এর ডেমো, না কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন, এবং অবশেষে ইন্টারভিউতে তাকে দেওয়া হয়েছে খুবই সামান্য নম্বর। তো এক কথায় বলতে গেলে টেট 2014 থেকে যে নিয়োগগুলো হয়েছে সেখানে এক নয়, একটা লম্বা বড় লিস্ট রয়েছে সমস্যার। তো যতই বড় লম্বা লিস্ট থাকুক, সেখানে বৈধ কারা আর অবৈধ কারা, এই বিষয়টাও রয়েছে যে ওএমআর পুরো সাদা রেখেও চাকরি পেয়েছে বহু ক্যান্ডিডেট। তো যাই হোক, বৈধ আর অবৈধ সেটা কিছুতেই আজও আলাদা করা যায়নি। এই কারণেই এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি টেট 2014 থেকে যে 32,000 চাকরি বাতিল মামলা, সেখানে কারোরই চাকরি বাতিল হয়নি। তবে এই মুহূর্তে রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে এবং নতুন সরকার কিন্তু আর হয়তোবা এই 32,000 চাকরি বাতিল মামলার পক্ষে না থেকে বরং বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটাই এই মুহূর্তে প্রবল। শুধু তাই নয়, এছাড়াও বিভিন্ন ধাপে যে নিয়োগগুলো হয়েছে, কোনো ক্ষেত্রে দেখা গেছে প্যানেল এক্সপায়ারের ব্যাপার রয়েছে, কোনো ক্ষেত্রে অন্য কোনো ব্যাপার রয়েছে। তো সেই সব ব্যাপারেও কিন্তু বর্তমান সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চাকরি বাঁচানোর পক্ষে না থেকে বরং চাকরি বাতিলের জন্যই কিন্তু ঝাঁপাবে বলে বিভিন্ন মহল থেকে খবর। তো যদি এমনটা হয়, অবশ্যই সেক্ষেত্রে প্রায় একঘরে হয়ে যেতে পারে কিন্তু বর্তমান চাকরিরত শিক্ষক শিক্ষিকারা। জানি না সত্যি এই টেট 2014 থেকে কতজন ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি পেয়েছেন। যদি সংখ্যাটা হয়ে থাকে 0, তাহলে তো খুবই ভালো। যদি সংখ্যাটা হয়ে থাকে 2000, 5000, 10,000, 15,000, তাহলে অবশ্যই তাদের চাকরি বাতিল করাটা কিন্তু যথাযোগ্য, এবং সেই জায়গায় যারা বঞ্চিত তাদের চাকরি দেওয়াটাও উচিত। শুধু তাই নয়, তাদের যে ক্ষতিপূরণ সেটাও কিন্তু বিবেচনার মধ্যে রাখা উচিত। কারণ তারা 1 বছর, 2 বছর, 3 বছর নয়, বছরের পর বছর ধরে কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। তো তারা যদি চাকরিটা পেতেন, নিশ্চয়ই স্যালারিটাও পেতেন, সেই দিকটাও কিন্তু ভাবা উচিত। তো যাই হোক, বড় আরও যে বিষয়টি রয়েছে বা আপনার এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো, এর বিরুদ্ধে অযৌক্তিকতার বা অবৈধতার বিষয়টি রয়েছে, সেটি হলো রাতের অন্ধকারে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে একটা সময়ে আপনি সিলেক্ট হয়ে গেছেন, চাকরি পেয়ে গেছেন, আপনার আগামীকাল এই জায়গায় কাউন্সেলিং। এটা সত্যি একটা অভাবনীয় ব্যাপার। তাছাড়া ইন্টারভিউতে পেন নয়, রুল পেন্সিলের মাধ্যমে নম্বর প্রদান করা হয়েছে, এটাও কিন্তু অভিযোগ। তো বিষয়টি হয়েছে বিগত দিনে আমরা দেখেছি, বিগত রাজ্য সরকার তারা কিন্তু এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিভিন্ন সময়ে তাদের চাকরি বাঁচানোর জন্যই সর্বদা কিন্তু লড়াই করে গেছিল। তো অনেকের অভিমত যে টাকা খেয়েছে, চাকরি তো বাঁচাতেই হবে, তার জন্য তো লড়তেই হবে, সেটা আলাদা বিষয় ভাই। কিন্তু চাকরি বাঁচানোর জন্য বর্তমান চাকরিরত যারা রয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য লড়েছেন, এটা কিন্তু পরিষ্কার, এবং সেই জন্যই হয়তোবা আজও তাদের চাকরিটা বেঁচে আছে। তবে বর্তমান যে রাজ্য সরকার তারা কিন্তু ঠিক উল্টো পথে হাঁটছে, এবং অনেকে এটাই দাবি করছেন যে
এবার কিন্তু আর সেই অবৈধ চাকরিগুলো থাকছে না। এবার সেই চাকরিগুলো অবশেষে নিশ্চিতভাবে বাতিল হতে চলেছে। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকারের ভূমিকা কী থাকে এবং কি ঘটে। তবে এটুকুই চাইবো যে পুরো প্যানেল যেন কখনোই বাতিল না করা হয় এসএসসির মতো। এসএসসিতে আমরা দেখেছিলাম পুরো প্যানেল ধরে কিন্তু বাতিল করে দেয়া হয়েছিল। আমি নয়, আপনিও একথা মানতে বাধ্য যে প্যানেলের 100% ক্যান্ডিডেট কখনোই অবৈধভাবে চাকরি পেতে পারে না বা লাখ, লাখ টাকা ঘুষ দেওয়ার মতো সামর্থ্যও তাদের সম্ভব নয় থাকা। তো যারা সেখানে বৈধভাবে যোগ্য ক্যান্ডিডেট হিসাবে চাকরিটা পেয়েছে, অন্তত তাদের চাকরি যেন কোনোভাবে বাতিল না হয়। অর্থাৎ তারা যেন নিশ্চিন্তে বুক ফুলিয়ে হাসি খুশি মনে চাকরি করতে পারে, সেই দিকটা যেন অবশ্যই দেখা হয়। দেখা হোক, এখন সামনে আমরা দেখতে পারবো যে কি ঘটছে। তবে যাই বলবো যে যেটাই হোক ভালো যেন হয়। একদিকে যেমন আমরা অনেকেই মনে করব যে এই বয়সে এসে চাকরি যদি হারাতে হয় তাহলে তাদের সংসারের কি হবে? অনেকেই তো আবার লাখ, লাখ টাকা ঋণ নিয়ে বসে আছেন, ঘর তৈরি করেছেন। আর যা মাইনে পেয়েছেন সেগুলোও খেয়ে শেষ করে ফেলেছেন বা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন। যেভাবেই হোক খরচ হয়ে গেছে। এখন যদি আবার চাকরি বাতিল চলে যায় তাহলে ইএমআই এর টাকা কোথা থেকে দেবে? সংসার কিভাবে চালাতে হবে? তেমনি এই দিকটাও আমাদের কিন্তু দেখতে হবে। যারা বঞ্চিত হলো, যার প্রাপ্য চাকরি ছিল তার কথাটাও ভাবা উচিত। তার সাথে অবশ্যই সবথেকে বেশি ভাবা উচিত তাদের জন্য যারা ন্যায্যভাবে চাকরিটা পেয়েছে। যাই হোক না কেন, ন্যায্যভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিতে যেন কোনো প্রকার আঁচড় না লাগে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রার্থনা।